দিদির এবার মাথায় হাত, তার সমস্ত কারিকুরি ধরা পড়ে গেছে। ভোটে জেতার জন্য অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলতে চেয়েছিলেন, এই জন্য কারি সার্টিফিকেট ইস্যু করেছিলেন। এখন নির্বাচন কমিশন যখন ঝাড়াই বাছাই শুরু করেছে, তখন এক এক করে ধরা পড়ছে সেই ভুয়ো সার্টিফিকেট, আর এর ফলে বাদ পড়তে চলেছে কয়েক লক্ষ ভোটারের নাম। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। জানেন, জন্মের আগেই সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। এমনকি দুই সন্তানের জন্ম যে হয়েছে তার ব্যবধান মাত্র 27 দিন। আবার দেখা গেছে যে দুই সন্তানের জন্মের ফারাক 1 বছরেরও কম। আবার একাধিক সন্তানের জন্ম হয়েছে সেই নির্দিষ্ট 1 তারিখে। ফলে তাড়াহুড়ো করতে গিয়ে যে ভুল করেছে না, সেই ভুলগুলো ধরা পড়ে গেছে। এসআইআর ঘোষণার আগে থেকেই বিভিন্ন জায়গায়, পঞ্চায়েত, পুরসভা দপ্তরে সব জায়গায় লাইন পড়েছিল জন্মের সার্টিফিকেট নেওয়ার জন্য, আর তাতে ব্যাপক হারে সেই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। আর ব্যাপক হারে করতে গিয়ে প্রচুর ভুল রয়ে গেছে তাতে। এমনকি একই নম্বরে বহু সার্টিফিকেট ইস্যু হয়েছে। ধরুন কারো জন্মের সার্টিফিকেট রয়েছে 97, এইবার দেখা যাচ্ছে এই 97 নম্বরে প্রায় 200 জনকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। বুঝুন ব্যাপারটা। এবার নির্বাচন কমিশন যখন সেই সমস্ত সার্টিফিকেট ঝাড়াই বাছাই করছে, তখন গিয়ে এইগুলো সব ধরা পড়ছে। ব্যাস, এইবার যারা এই ভুয়ো সার্টিফিকেট দিয়েছে তাদের তো জবাবদিহি করতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আবার যে সমস্ত ইআরওরা এই সার্টিফিকেটগুলোকে পাস করে দিয়েছে তাদেরও জবাবদিহি করতে হবে। যেমন ঘটনা ধরা পড়েছে বরানগর পুরসভা এলাকায়। বরানগর পুরসভা এলাকায় একজন তার বার্থ সার্টিফিকেট জমা দিয়েছেন। সেই বার্থ সার্টিফিকেটে চরম অসঙ্গতি ধরা পড়েছে। বার্থ সার্টিফিকেটে দেখা যাচ্ছে তার জন্ম হয়েছে 1993 সালের 6ই মার্চ, অথচ সেই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার 2 দিন আগে, 4 মার্চ, অর্থাৎ তার জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়ে গেল। বুঝুন কেমন তাড়াহুড়ো করা হয়েছে। ঠিক একইভাবে তাড়াহুড়ো করতে গিয়ে নম্বরেও ভুল হয়ে গেছে। এমনকি দেখা যাচ্ছে জন্মের সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে এবং আধার কার্ড বা প্যান কার্ড দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে 3টে সার্টিফিকেটে 3 রকমের তথ্য রয়েছে, আর সমস্ত তথ্যই যে গরমিল রয়েছে তা এখন ধরা পড়ছে নির্বাচন কমিশনের ঝাড়াই বাছাইয়ে। এইবার বরানগরের ক্ষেত্রে যেটা হয়েছে, সেক্ষেত্রে ইআরওকে জবাবদিহি করতে হবে এবং যিনি এই ভুয়ো তথ্য জমা দিয়েছেন তার বিরুদ্ধেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আবার একটা মারাত্মক জিনিস ধরা পড়েছে এই কলকাতারই মেটিয়া বুরুজে। সেখানে এক ব্যক্তির 10টা ছেলে মেয়ে, এবং এই 10টা ছেলে মেয়ে হয়েছে 20 বছরের মধ্যে, এবং তাদের যে শংসাপত্র দেওয়া হয়েছে সেই শংসাপত্রে ব্যাপক গরমিল রয়েছে। তার 5টা মেয়ের জন্ম তারিখ হচ্ছে একই দিনে। তাদের মা অবশ্য নোয়া বিবি, সেই নোয়া বিবির সেই সন্তানদের যে 5টা মেয়ে হয়েছে, কন্যা সন্তান, তাদের জন্মের তারিখগুলো দেখুন। তার প্রথম এক কন্যা সন্তানের জন্ম হয়েছে 1984 সালে 1 জানুয়ারি। আরেক কন্যা সন্তানের জন্ম হয়েছে 1988 সালে 1 জানুয়ারি, 91 সালে 1 জানুয়ারি, 97 সালে 1 জানুয়ারি, 98 সালেও 1 জানুয়ারি। ভাবুন, আগের থেকে সব ঠিক করে রাখা হয়েছিল যে সব কন্যা সন্তানের জন্ম হবে 1 জানুয়ারি।
আসলে ওই যে বললাম, তাড়াহুড়োতে ইস্যু করতে গিয়ে সব 1 জানুয়ারি, কারণ সবই তো ভুয়ো, তারিখ তো ঠিক নেই। ফলে মন থেকে একটা করে বলে দেওয়া হয়েছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি, 1 জানুয়ারি। আবার এই ক্ষেত্রেই এই আব্দুল হাইকের যে ছেলে মেয়ে হয়েছে, তাদের আবার বয়সের ফারাক কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছরের কম, আবার কোনো কোনো ক্ষেত্রে 1 মাসেরও কম। যেমন বলছি, 1990 সালের 5ই ডিসেম্বর তার এক কন্যা সন্তানের জন্ম হয়। ঠিক তারপরেই 91 সালের 1 জানুয়ারি তার এক কন্যা সন্তানের জন্ম হয়। ভাবুন, সেটা হচ্ছে 90 সালের 5ই ডিসেম্বর। তাহলে ডিসেম্বরের মাসের আর কদিন বাকি থাকে? 31শে ডিসেম্বর। সেক্ষেত্রে 26 দিন আর বাকি থাকে। তো 26 দিন পর 1 জানুয়ারি। সেই 1 জানুয়ারিতে তার আবার আরেকটা মেয়ে হয়েছে। অর্থাৎ দুই বোনের যে বয়সের ফারাক, সে 1 মাসও নয়, মাত্র 27 দিন। আবার তার 1996 সালের 11 এপ্রিল এক পুত্র সন্তানের জন্ম হয়। আর তার পরের বছর 97 সালের 1 জানুয়ারি এক কন্যা সন্তানের জন্ম হয়। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে দুই ভাই বোনের যে বয়সের ফারাক, সেটা 1 বছরে কম, মাত্র 8 মাস। এই রকম প্রচুর ভুরি ভুরি অসঙ্গতি ধরা পড়ছে নির্বাচন কমিশনের স্ক্রুটিনিতে। তারা এখন ঝাড়াই বাছাইয়ের কাজ করছেন। অনেক ক্ষেত্রে এইসব জিনিস ইয়ারোরা আপলোড করে দিয়েছে। আর তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মাইক্রো অবজারভারদের বিরোধিতা করছিলেন। তিনি বলছিলেন এআরওরা কাজ করতে পারছেন না। আসলে ইআরও এবং এইআরওরা তো রাজ্য সরকারের কর্মচারী, তাদের দিয়ে তিনি যেটা করিয়ে নিতে পারবেন, সেটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী যারা মাইক্রো অবজারভার, তাদের দিয়ে তিনি সেটা করাতে পারবেন না। ফলে প্রথম থেকেই তিনি তার বিরোধিতা করে আসছিলেন, কারণ এই মাইক্রো অবজারভাররা এই অসঙ্গতি দেখে ডাউটফুল লিখে দিচ্ছিলেন, ফলে সেটা অ্যাকসেপ্ট হচ্ছিল না। তার জন্য তিনি প্রথম থেকেই সরব হয়েছিলেন, বলছিলেন যে অন্য রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে এই মাইক্রো অবজারভারদের নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের বিধানে এই সমস্ত কিছু নেই। তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন, কিন্তু তার এই দাবির কোনো মান্যতা পায়নি। উপরন্তু তিনি যে আরও অফিসার দিয়েছেন, সেই অফিসারদের আবার মাইক্রো অবজারভারই দায়িত্ব দেওয়া হলো, মানে দ্বিগুণ। যদিও নির্বাচন কমিশন এখনো তাদের কাজে নেয়নি, কারণ তিনি সেকেন্ড ক্লাস অফিসার বলে যাদের দিয়েছেন, তাদের মধ্যে বহু লোয়ার ক্লার্ক রয়েছেন, এমনকি গ্রুপ ডি কর্মচারী রয়েছেন, তারপরে আমিন রয়েছেন। এছাড়া নাকি মৃত যারা মারা গেছেন সেই অফিসারদের নামও রয়েছে। নদিয়া জেলাতে এমন কিছু নাম দেওয়া হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন। ফলে সেই যে দিদিমণি 8,505 জনকে দিয়েছেন, তাদের কিন্তু এখনো নির্বাচন কমিশন নেয়নি। কাজ করছেন কিন্তু সেই মাইক্রো অবজারভাররা, যাদের অন্য রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। সবাইকে আনা হয়নি, কারণ এই রাজ্য থেকে যারা সরকারি কর্মচারী আছেন, তাদেরও এখানে নিয়োগ করা হয়েছে, কয়েক হাজার তাদের নিয়োগ করা হয়েছে। ফলে তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত নথি এখন দেখছেন। ফলে দিদি বিভিন্নভাবে যে চেষ্টা করেছিলেন যে ভুয়ো ভোটারদের, অবৈধ ভোটারদের, মানুষদের, মানে বাংলাদেশ থেকে যারা এসছে সেই সমস্ত রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় তুলবেন, সেই চেষ্টা কিন্তু তার বিফলে গেছে। তারপর তিনি চেয়েছিলেন যে পুরনো ভোটার তালিকাতেই ভোট হোক, কারণ তাহলে যে 58 লক্ষ বাদ গেছে, সেই বাদটা যেত না। তাহলে 58 লক্ষ বাদ গেছে, তারপর আরও 5 লাখ বাদ গেছে যারা শুনানিতেই আসেনি, এরপর আরও কয়েক লক্ষ বাদ যেতে পড়েছে। ফলে দিদির কিন্তু এখন শিরে সংক্রান্তি, আর এটা তিনি জানতে পেরেছেন। জানতে পেরেই তড়িঘড়ি আবার
সেই যুবদের জন্য ভাতা ঘোষণা করে দিলেন। মানে সেই ভাতা ঘোষণা করেছিলেন যে আগস্টের 15 তারিখে হবে, কিন্তু ভেবে দেখলেন যে যুব সমাজকে যদি কিছুটা হলেও ভোট পাওয়া যায় তাহলে এগিয়ে নিয়ে আসতে হবে। তিনি ঘোষণা করে দিলেন 1 এপ্রিল থেকেই তারা ভাতা পাবে। ক টাকা ভাতা বলুন তো? রোজ 50 টাকা। এই 50 টাকা দিয়ে কি হবে? যুব সমাজকে কি কেনা যাবে? যুব সমাজ তো ভীষণভাবে ক্ষুব্ধ, এটা দিদিমণি জানেন। কারণ এই রাজ্য সরকারের উপরে সব থেকে বেশি ক্ষোভ রয়েছে এই যুব সমাজের। কারণ তারা পড়াশোনা করে বসে রয়েছেন, তাদের হাতে চাকরি নেই। চাকরির জন্য তাদের যেতে হচ্ছে ভিন রাজ্যে। পড়াশোনার পর তারা আর এই রাজ্যে থাকছে না। কিছুদিন আগে দিল্লি থেকে আমার এক পরিচিত এসেছিলেন। তিনি কলকাতাতে কয়েকদিন ধরে ঘোরাফেরা করেছেন। করার পরে তিনি আমাকে বললেন যে আচ্ছা, কলকাতায় কি ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের তো রাস্তাঘাটে তেমন দেখা যাচ্ছে না, তারা কোথায়? মানে বাইরের থেকে যিনি এসছেন তিনিও নজর করছেন যে কলকাতার রাস্তাঘাটে যুব সমাজকে আর দেখা যাচ্ছে না। দেখা যাবে কোথা থেকে? তারা তো সব চাকরির জন্যে ভিন্ন রাজ্যে চলে গেছে। তা শিক্ষিত বেকার যুবকরা যেমন অন্য রাজ্যে গেছে, তেমনি যারা শ্রমিকের কাজ করেন, মজুরের কাজ করেন, তারাও এই রাজ্য থেকে চলে গেছে। তারা তো বহুদিন আগে থেকেই যাচ্ছিলেন, কারণ এ রাজ্যে তাদের হাতে কোনো কাজ নেই। রাজ্য সরকার তাদের কাজ দিতে পারেনি। তাই দিদি এখন সবাইকে ভাতা দিয়ে কিনতে চাইছেন। কাউকে দৈনিক 500 টাকা, কাউকে দৈনিক 100 টাকা দিয়ে কিনতে চাইছেন। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এবং ক্ষেত মজুরদের জন্য সব স্তরের মানুষকে এখন ভাতা দিয়ে কিনতে চাইছেন। অনেকেই খুশি, কিন্তু আবার অখুশি যারা, তাদের সংখ্যাটাও খুব কম নয়। যুবকরা বলছেন ভাতা এ তো ভিক্ষা, এ দিয়ে কি হবে, আমাদের চাকরি দিক। মায়েরা বলছেন আমাকে 1500 টাকা দিচ্ছে, কিন্তু আমার ছেলেটা তো চাকরি পাচ্ছে না, আমার মেয়েটা তো চাকরি পাচ্ছে না। আমার ছেলে মেয়ে যদি চাকরি পেত তাহলে তো অনেক বেশি রোজগার হতো, আমাদের সংসারের আরো হাল ফিরতো। এখানে তো সেই ভিক্ষার দানের উপরে আমাদের চলতে হচ্ছে। কিন্তু টাকাটা তারা নিচ্ছেন, ভোট কি হবে সেটা তো ভবিষ্যতই বলবে। তাই সব দিক থেকে দিদি যতই মেরামতির চেষ্টা করুন না কেন, প্রথমে চেয়েছিলেন ভোটার লিস্টে ভুয়ো নথি দিয়ে ভোটারদের নাম তোলা, বাংলাদেশ থেকে যারা এসছে তাদের নাম তোলা, সেটা তো আটকে দিচ্ছে নির্বাচন কমিশন। এরপরেই তিনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে ভাতার রাজনীতি। যদি রাজনীতি তিনি অনেক দিন আগের থেকেই শুরু করেছেন, কিন্তু এবার সেটা ব্যাপক হারে করছেন। আশা কর্মীদের, অঙ্গনওয়াড়ি কর্মীদের সবারই ভাতা বাড়িয়েছেন 1000 টাকা করে। আর সর্বশেষ যুক্ত করেছেন যুবক যুবতীদের, তাদেরও পকেটে এখন 1500 টাকা ঢুকিয়ে দিচ্ছেন, যা প্রতিদিন হচ্ছে মাত্র 50 টাকা। এই 50 টাকাতে যুবক যুবতীদের কি হবে? তারা হয়তো টাকাটা নেবেন, কিন্তু চাকরি তো তারা পাননি। এই যুব সমাজের যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ কি এই দৈনিক 50 টাকার মজুরিতে মিটবে? সময়ই বলবে। নমস্কার।